খেলা কিন্তু আরেকখান জমে গেছে। ভারত এবং যুক্তরাষ্ট্র দুয়ের তরফেই যে একদিকে ইউনূস সরকারের সর্বান্তকরণ সমর্থন, অন্যদিকে সংগঠিত শক্তি, সাংগঠনিক শক্তি এবং নির্বাচনী কৌশলে জামায়াতে ইসলামী প্রস্তুতির দিক থেকে অনেক এগিয়ে থাকার কারণে জামায়াতে ইসলামীকে সত্যিকার অর্থেই নির্বাচনে বা রাজনৈতিক মাঠে পরাজিত করবার শক্তি বিএনপির বা তারেক রহমানের আছে কিনা। জামাত চরমোনাই এক বিরল সমঝোতা দৃশ্যমান রাজনীতিতে। কিছুটা নাটকীয়তাও বটে, তবে এই নাটকীয়তা পর্দার অন্তরালে নাটকীয়তা। এই ঘটনা, এই সমীকরণ জনগণকে বুঝতে দেওয়া হচ্ছে না, জনগণকে অনেকটা অন্ধকারে রাখা হচ্ছে। তারেক রহমান 25শে ডিসেম্বর দেশে ফেরার আগেই আপনাদের কাছে আমি বারবারই বলছিলাম যে এই যে 29শে নভেম্বরেও তারেক রহমান লিখলেন যে তার দেশে ফেরার বিষয়টি তার একক নিয়ন্ত্রণাধীন নয় এবং সে কারণে তিনি মায়ের মৃত্যুশয্যায়ও বা মার রোগশয্যায়ও মাকে এসে দেখতে পাচ্ছেন না। আর সেই বিষয়টা যে নাটকীয়ভাবে বদলে গেল 12ই ডিসেম্বর ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর, তার পেছনে সবচেয়ে বড় কারণ ছিল এই যে একই সময়ে তফসিল ঘোষণার পর একজন জনপ্রিয় মুখ ওসমান হাদিকে গুলিবিদ্ধ করবার মাধ্যমে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি আর বেগম খালেদা জিয়ার এক রকমের মৃত্যুশয্যায় চলে যাওয়া, এই বিষয়গুলো মাথায় রেখে আন্তর্জাতিক পক্ষগুলো, বিশেষভাবে ভারত আর যুক্তরাষ্ট্র, একমাত্র স্থিতিশীলতার অপশন হিসেবে, বাংলাদেশের একমাত্র গ্রহণযোগ্য নেতা হিসেবে যিনি ফিরলে বাংলাদেশ নির্বাচনের পথে হাঁটবে, বাংলাদেশে একটা স্থিতিশীলতা আসবে, বাংলাদেশে একটা অংশগ্রহণমূলক রাজনীতির সূচনা করা যাবে, মানে ভারত এবং যুক্তরাষ্ট্রের যেই অ্যাসাইনমেন্টগুলো নিয়ে তারেক রহমান সরাসরি দেশে ফেরবার অনুমোদন পেয়েছিলেন, সমর্থন পেয়েছিলেন, তার মধ্যে এই স্থিতিশীলতা, শান্তি আনয়ন এবং অংশগ্রহণমূলক রাজনৈতিক পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি সুনির্দিষ্টভাবে ছিল। আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম ফিরিয়ে আনার ক্ষেত্রে বিএনপিকে যে ভূমিকা রাখতে হবে, না হলে মধ্যপন্থী দল বিএনপিও বাংলাদেশের রাজনীতিতে আর টিকতে পারবে না। বাংলাদেশের রাজনীতি নির্বাচনের মাধ্যমে কিংবা অন্তর্বর্তীকালীন সরকার ইউনূস সরকারের সম্পূর্ণ সমর্থন এবং ডিজাইনে প্রকৃতপক্ষে একটা ইসলামী শাসনের দিকে যাচ্ছে, যার ফলে জুলাই সনদের মাধ্যমে বাংলাদেশের সংবিধানের চরিত্রটাও বদলে যাবে। এই সব বিষয় মাথায় রেখে এবং খালেদা জিয়ার অনুপস্থিতিতে তারেক রহমানই একমাত্র অপশন, সেটা জেনে তারেক রহমানকে দেশে ফেরার সমর্থন দিয়েছিল একদম নাটকীয়ভাবে, হঠাৎ করেই ভারত এবং যুক্তরাষ্ট্র, এবং তিনি তখন দেশে ফিরতে পেরেছেন। কাজেই তারেক রহমান যে দেশে ফিরে শান্তি চাই, শান্তি চাই, আমাদের সকলকে মিলে বাংলাদেশ গড়তে হবে, এসব কথা বলছেন, তার একটা বড় কারণ যে তিনি জানেন তার উপর আন্তর্জাতিক সমর্থনের প্রত্যাশা কি, কারণটা কি। দেখুন, তারেক রহমানকে যুক্তরাষ্ট্রের বড় ধরনের আপত্তি ছিল তারেক রহমানকে নিয়ে, কারণ 2008 সালের নভেম্বরে তখনকার রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি যুক্তরাষ্ট্রে চিঠি লিখে রীতিমতো সাবধান করে দেয় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরকে যে কিছুতেই যাতে খালেদা জিয়ার কুখ্যাত পুত্র, যাকে কিনা ব্রিটেন আশ্রয় দিয়েছে বা ব্রিটেনে তিনি ঢুকেছেন সেনাবাহিনীর সঙ্গে একটা দর কষাকষির প্রেক্ষিতে, সেই কুখ্যাত পুত্রকে যাতে কিছুতেই যুক্তরাষ্ট্র ঢুকতে না দেয়, কারণ তিনি সন্ত্রাসী, চাঁদাবাজি এবং তিনি জঙ্গিবাদ লালন করেছেন। কাজেই সেই তারেক রহমানের উপর ভরসা করতে যুক্তরাষ্ট্রকে সত্যিকার অর্থে ততটাই নিরুপায় হতে হয়েছে। ভারত 10 ট্রাক অস্ত্র মামলার জন্য হাওয়া ভবনকে তারেক রহমান এবং তারেক রহমান ঘনিষ্ঠ ব্যক্তিবর্গকে সরাসরি দায়ী বলে মনে করে। কাজেই সেই ভারতকে যে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে তার মায়ের ভারত বাংলাদেশ সম্পর্ক উন্নয়নে অবদানের কথা স্মরণ করিয়ে দিতে হয়েছে, এই চ্যানেলটা চালু করতে হয়েছে যে তারেক রহমান ক্ষমতায় এলে ভারত বাংলাদেশ সম্পর্কটা আরো স্বাভাবিক হবে, এর পুরোটার কারণই বাংলাদেশকে একটা মধ্যপন্থায় রাখা। এবং এতে ভারত এবং যুক্তরাষ্ট্র একজোট হয়ে, একত্র হয়ে, একমত হয়ে মনে করে যে সেই অবস্থায় বাংলাদেশকে রাখতে হলে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকেও ফেরাতে হবে এবং সক্রিয় করতে হবে। কাজেই তারেক রহমানের সঙ্গে হাত মিলিয়ে গেছেন বলে এই ভাবার কারণ নাই যে ভারত আমেরিকার সেই যে চেষ্টা, সে চেষ্টার অবসান হয়েছে। তারা নিবিড়ভাবে লক্ষ্য রাখছে তারেক রহমান বিএনপি আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরাতে কি করে। নির্বাচনটা হয়ে যাবে কিনা তা নিয়ে যখন সকল পক্ষের সন্দেহ আছে এবং উদ্বেগ আছে যে নির্বাচন না হলে এই চরমপন্থীদের উস্কানি দেওয়া, আশকারা দেওয়া ইউনূস সরকার আরো দীর্ঘমেয়াদে থাকবে এবং সে সময়ও রাজনীতিতে আসলে সক্রিয়ভাবে আওয়ামী লীগকে প্রয়োজন হবে, কারণ বিএনপির পক্ষে রাজনৈতিকভাবে মাঠে সেই রাজনীতিকে মোকাবেলা করা সম্ভব হবে না। এই সব কিছু মাথায় রেখে ভারত এবং যুক্তরাষ্ট্র বিশেষভাবে এই অঞ্চলের নিরাপত্তার কথা মাথায় রেখে, কারণ বারবার মনে রাখবেন ট্রাম্প প্রশাসনের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের অন্য প্রশাসনের সবচেয়ে বড় পার্থক্যটা হচ্ছে এটা যে তারা কোনোভাবেই কোনো দেশে ইসলাম পন্থার, চরমপন্থার, মৌলবাদের মানে বিকাশ ঘটিয়ে, যেটাকে মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ড খিলাফতের বিকাশ বলেন, সেটা ঘটিয়ে কোনোভাবেই তারা আধিপত্য বজায় রাখতে চায় না, কারণ তারা জানে যে খিলাফতের বিকাশ হলে ট্রাম্প প্রশাসনের সবচেয়ে বড় যে আগ্রহ
সেই আগ্রহ অর্থাৎ বাণিজ্যের যে সুবিধা তারা চায় সেই আগ্রহ দীর্ঘমেয়াদে সফল হতে পারে না। সে কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন নতুন যে মার্কিন রাষ্ট্রদূত পাঠিয়েছেন ব্রেন্ট ক্রিস্টেনসেন, তিনি তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন গুলশান কার্যালয়ে গিয়ে, এবং সেই সাক্ষাৎকারেও তিনি স্পষ্টভাবে সাক্ষাৎ শেষে ফিরে এসে তিনি ফেসবুকে যে পোস্ট দিয়েছেন সেখানে তিনি স্পষ্টভাবে বলেছেন যে আসন্ন নির্বাচন সম্পর্কে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টিভঙ্গি জানতে আমি তার সঙ্গে সাক্ষাৎ করেছি। আমি ইউএস এমবাসির করা অনুবাদটাই পড়ছি, এবং ইউএস অ্যাম্বাসাডার লিখছেন যে যুক্তরাষ্ট্র শান্তি ও সমৃদ্ধির অভিন্ন লক্ষ্যকে এগিয়ে নিতে বাংলাদেশের সব রাজনৈতিক দলের সঙ্গে কাজ করতে আগ্রহী। অনেকবার আপনাদেরকে বলেছি ট্রাম্প প্রশাসন এই দক্ষিণ এশিয়ায় যে ব্যক্তিবর্গকে নতুন করে নিয়োগ দিয়েছে, মানে ট্রাম্প প্রশাসন আসার পর সার্জিও গোর দিল্লিতে, কিংবা পল কাপুর যিনি এই দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কাজ করবেন, কিংবা এই ব্রেন্ট ক্রিস্টেনসেন যিনি বাংলাদেশে এলেন, এদের প্রত্যেকের একটা প্রধান অ্যাসাইনমেন্টের জায়গা হচ্ছে ভারতের সঙ্গে মিলে ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের প্রভাব ঠেকিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাব নিশ্চিত করা। এবং সে কারণে তারা দিল্লিতে মার্কিন যুক্তরাষ্ট্রে বারবার আপনাদেরকে বলছিলাম অনলাইনে অফলাইনে আওয়ামী লীগের বিভিন্ন নেতাদের সঙ্গে যুক্ত হচ্ছিলেন, আলাপ করছিলেন, ঠিক যেভাবে তারা তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে বলছেন আসন্ন নির্বাচন সম্পর্কে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের দৃষ্টিভঙ্গি জানতে তার সঙ্গে দেখা করেছেন। ঠিক একইভাবে সেই দৃষ্টিভঙ্গি জানতে তারা নিয়মিত আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ রাখছেন, কারণ তারা মনে করেন শেয়ার্ড পিস এবং প্রসপারিটির জন্য, শান্তি এবং উন্নয়নের অভিন্ন লক্ষ্য নিয়ে এগোতে হলে বাংলাদেশের সব রাজনৈতিক দলের সঙ্গে কাজ করতে হবে। এবং এ কারণে আমি আপনাদেরকে আগেও বলেছি এই ব্রেন্ট ক্রিস্টেনসেন কিন্তু শুধু তারেক রহমানের সঙ্গে কিংবা হয়তো জামায়াতের আমিরের সঙ্গে দেখা করবেন, এনসিপির নেতৃবৃন্দের সঙ্গে দেখা করবেন তাই নয়। ব্রেন্ট ক্রিস্টেনসেন প্রকাশ্যে অপ্রকাশ্যে বাংলাদেশের ভেতরেও আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গে আলাপ আলোচনার চেষ্টা এবং আলাপ আলোচনায় উদ্যোগী হয়েছেন। দিল্লিতে আওয়ামী লীগ যে হঠাৎ করে প্রকাশ্যে চলে এসেছে, মানে আওয়ামী লীগের তরফে বলা হচ্ছে এটা তো আওয়ামী লীগ নয়, এটা একটা মানবাধিকার সংগঠনের আয়োজনে এক সংবাদ সম্মেলন দিল্লি প্রেস ক্লাবে, কিন্তু সেখানে আওয়ামী লীগের দুজন মন্ত্রী গিয়ে যে অংশ নিয়েছেন। আবারও শুক্রবারে 23শে জানুয়ারিতে আবারও দিল্লি প্রেস ক্লাবে আওয়ামী লীগের 2 মন্ত্রীর অন্তত অংশগ্রহণে আরেকটি সংবাদ সম্মেলন হতে যাচ্ছে। শুধু তাই নয়, সারা সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে খবর বেরিয়ে পড়েছে যে সেই দিল্লি প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হতে পারেন শেখ হাসিনাও, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাও আসতে পারেন। এমনকি বিবিসি বাংলা সেই জোর আলোচনা সম্পর্কে খবর করেছে। দিল্লি যে বাংলাদেশের সরকারের সঙ্গে সম্পর্কটা যখন তলানিতে, কারণ বাংলাদেশ সরকারের অভিযোগ মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ভারত ফিরিয়ে দিচ্ছে না, বাংলাদেশ সরকারের অভিযোগ শেখ হাসিনাকে ভারতে বসে নেতাকর্মীদের সঙ্গে বিভিন্ন প্ল্যাটফর্মে কথা বলার সুযোগ দিচ্ছে, তিনি বিভিন্ন সময় ফেসবুক লাইভে এসে বক্তৃতা দিচ্ছেন, এসব ভারত সরকার কেন বন্ধ করছে না? সে অবস্থায় ভারত সরকার যে দিল্লি প্রেস ক্লাবে আওয়ামী লীগের সাবেক মন্ত্রীদেরকে, যাদেরকে কিনা ওই অনুষ্ঠানে আওয়ামী লীগের মন্ত্রী হিসেবেই বাংলাদেশের মন্ত্রী হিসেবেই পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে, সেই রকম অনুষ্ঠান আয়োজনের যে সুযোগ দিচ্ছে, করতে দিচ্ছে, তাতে স্পষ্ট ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়, এস জয়শঙ্কর, ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল সহ ভারত সরকার সরাসরি বার্তা দিতে চায় বাংলাদেশের সরকার, অন্তর্বর্তীকালীন সরকার ইউনূস সরকারকে, এবং সে বার্তা তারা পৌঁছে দিতে চায়, এক রকমের রিমাইন্ডার তারা বিএনপির উদ্দেশ্যেও দিতে চায়। তারা মনে করাতে চায় বিএনপির নেতা কোন প্রতিশ্রুতি দিয়ে বাংলাদেশে ফিরেছেন। তারা মনে করাতে চায় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি থেকে ছুড়ে ফেলে দেওয়ার রাজনীতি বা অবস্থানটি ভারত সরকার গ্রহণযোগ্য বলে মনে করে না। এবং ভারত জানে যে কেন ইউনূস সরকার ভারতের এই অবস্থান দেখেও এক রকমের নীরব আছে, কারণ ট্রাম্প প্রশাসন এখন ভীষণভাবে সক্রিয়। ট্রাম্প প্রশাসন নিরাপত্তা উপদেষ্টা খলিলকে ডেকে নিয়ে একবার দিল্লিতে অজিত দোভালের সঙ্গে সাক্ষাৎ করিয়ে এই বিষয়টি বলেছে যে ট্রাম্প প্রশাসন আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ চায়। ট্রাম্প প্রশাসন একেবারে এই সবেমাত্র জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে আরেক দফা ওয়াশিংটনে নিয়ে গিয়ে পল কাপুর, সার্জিও গোর সহ ট্রাম্প প্রশাসনের এই দক্ষিণ এশিয়া বিষয়ক নেতৃবৃন্দ স্পষ্টভাবে ইউনূস সরকারকে জানিয়েছে তারা শেয়ার্ড পিস এবং প্রসপারিটির জন্য, শান্তি, স্থিতিশীলতা, উন্নয়নের জন্য বাংলাদেশের সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে নির্বাচন চায়, সকল রাজনৈতিক দলের বাংলাদেশের রাজনীতিতে অংশগ্রহণের অধিকার চায়। আপনাদের বলেছি যে এমনকি ট্রাম্প প্রশাসন প্রতিনিধি পাঠিয়েছে যে একটা মানে রিকনসিলিয়েশন প্রক্রিয়ার মাধ্যমে দক্ষিণ আফ্রিকার আদলে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতিকে ফিরিয়ে আনার বিষয়ে উদ্যোগী হওয়ার সুযোগ আছে কিনা। কাজে ট্রাম্প প্রশাসন সকল অ্যাভিনিউ পরীক্ষা করে দেখছে
এর মধ্যে দুটো জায়গায় তারা সর্বোচ্চ চাপ প্রয়োগ করছে। এক, ইউনূস সরকারকে, কিন্তু ইউনূস সরকারকে তারা বিশ্বাস করতে পারছে না। সে কারণে সেই বিশ্বাস তারা রাখতে চাইছে তারেক রহমানের উপরে, যে তারেক রহমান যদি বা নির্বাচনের আগে আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানোর বিষয়ে সর্বোচ্চ উদ্যোগ না নিতে পারেন, তাহলে তিনি যাতে নির্বাচনের পর তাতে উদ্যোগী হন। কিন্তু সেক্ষেত্রেও বিশ্বাসের সম্পর্কের সমস্যা আছে ভারত এবং যুক্তরাষ্ট্র দুয়ের সঙ্গে। তারেক রহমানের তার মধ্যে উদ্বেগ আছে ভারত এবং যুক্তরাষ্ট্র দুয়ের তরফে, যে একদিকে ইউনূস সরকারের সর্বান্তকরণ সমর্থন, অন্যদিকে সংগঠিত শক্তি, সাংগঠনিক শক্তি এবং নির্বাচনী কৌশলে জামায়াতে ইসলামী প্রস্তুতির দিক থেকে অনেক এগিয়ে থাকার কারণে জামায়াতে ইসলামীকে সত্যিকার অর্থেই নির্বাচনে বা রাজনৈতিক মাঠে পরাজিত করবার শক্তি বিএনপির বা তারেক রহমানের আছে কিনা, সে কারণে যুক্তরাষ্ট্র এবং ভারত এই সময়টায় আওয়ামী লীগকে চাঙা করা, আওয়ামী লীগকে সংগঠিত করা, আওয়ামী লীগকে প্রস্তুত রাখা যে কোনো সময় বাংলাদেশের রাজনীতির মাঠে ফেরবার জন্য, এই বিষয়গুলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করছে। এবং সেই দুই প্রশাসনের একেবারে প্রত্যক্ষ সমর্থন এবং প্রত্যক্ষ উৎসাহেই আওয়ামী লীগের নেতৃবৃন্দ বিশেষভাবে ভারতের রাজধানী দিল্লিতে ঘন ঘন সংবাদ মাধ্যমের সামনে নানা সংগঠনের ব্যানারে আসার সিদ্ধান্ত নিয়েছেন। শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ প্রকাশ্যে বক্তৃতা রাখছিলেন বটে, এবং আওয়ামী লীগ নেতৃবৃন্দ যেটা বলেছেন যে দিল্লির আগে আমরা জেনেভায় সম্মেলন করেছি, ব্রাসেলসে সম্মেলন করেছি, লন্ডনে সম্মেলন করেছি, কাজেই দিল্লিতে সংবাদ সম্মেলনকে আলাদাভাবে দেখবার কোনো কারণ নেই। কিন্তু নিশ্চিতভাবেই স্পর্শকাতরতার বিচারে এবং মনোযোগের বিচারে দিল্লি প্রেস ক্লাবে আওয়ামী লীগের মন্ত্রীদের উপস্থিতিতে সংবাদ সম্মেলন কতটা গুরুত্ব বহন করবে এবং সেটা কি ধরনের অস্বস্তি তৈরি করবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের ভেতরে এবং কি বার্তা দেবে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর প্রতি, সেটা নিশ্চিতভাবেই ভারত সরকার জানে। এবং জেনেও তারা যে এমন একটা সিদ্ধান্ত নিয়েছে তার কারণ মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত এই বার্তাটি একজোট হয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং রাজনৈতিক দলগুলোকে দিতে চাইছে যে বাংলাদেশে একটা অংশগ্রহণমূলক রাজনীতি তাদের একমাত্র। খেলা কিন্তু আরেকখান জমে গেছে। এমন খেলা শুরু হয়েছে, মানে জামাত ইসলাম চরমোনাইকে নিয়ে যেভাবে খেলছে, চরমোনাই পীর সাহেব এটি বুঝতেই পারছে না যে এই বলটা কি গুগলি আসলো, নাকি বাউন্সার আসলো, নাকি অফ ব্রেক, নাকি লেগ ব্রেক। মানে এক এক সময়ে এক এক রকমের ওই ওয়াসিম আকরামের মতো বল ছুড়ে দিচ্ছে। পীর সাহেব তো ওই যে আগেই বলেছি পান খাওয়া মানুষ, সহজ সরল হয়, উনি বুঝতে পারছেন না। জামাতের সাথে চরমোনাই পীর সাহেবের এই খেলতে যাওয়াটা উচিত হয়নি। জামাত ইসলাম অনেক চেষ্টা করেছে চরমোনাই পীর সাহেবকে এই জোটে আনার জন্য, কিন্তু পীর সাহেব চরমোনাই অত্যন্ত ইগোর কারণে এবং তিনি বড় এই মনোভাব তার ভিতরে থাকার কারণে উনি কাউকে মানবেন না। তো এটা তো কাউকে মানবেন না, এটা তো আমরা জানি, ছোটবেলা থেকে পড়ে আসছি যে আল্লাহ ইবলিশকে বললেন যে তুমি ওকে বড় মানো, আদমকে বড় মানলো না বলেই তো শয়তান হয়ে গেল। তো পীর সাহেব চরমোনাই তাকে কিন্তু একেবারে এরকম কথা সে নিজে মুখে বলেছে, আমরা শুনেছি, আপনারাও শুনেছেন। সাংবাদিক সম্মেলনে সে পরিষ্কার করে বলছে আপনারা জামাতের নেতৃত্বে জোট, এই কথা কেউ বলবেন না, আমরা জামাতের নেতৃত্বে এখানে জোট করতে আসি নাই। বুঝতে পারছেন, মানে জামাতকে নেতা মানতে নারাজ, কোনো মতো অবস্থায় জামাতকে নেতা মানবে না। এই তারপরে তো তিনি চলে গেলেন জোট ছেড়ে, একা একা নির্বাচন করার সিদ্ধান্ত নিলেন এবং 268 আসনে তার যে প্রার্থী ছিল তাদেরকে বললেন যে কোথা থেকেও মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে না, আমাদেরকে নির্বাচন করতে হবে। এই ডামাডোলের ভিতরে ওদিকে বিরোধী শিবির, বিএনপির ভিতরে যে সমস্ত বাম ঘরানার রাজনৈতিক নেতারা রয়েছে, অ্যাক্টিভিস্ট যারা রয়েছে, এবং বলা চলে এখন এরাই বিএনপিকে নেতৃত্ব দিচ্ছে, এই লোকগুলো এত বেশি খুশি হয়েছিল এবং বলা চলে এরা ওই পিছনের কাপড় তুলে লাফানো শুরু করেছিল যে চরমোনাইকে তো জামাত থেকে ডিটাচ করতে পেরেছি। তাহলে চরমোনাই পীর সাহেব এখানে কার এজেন্ডা বাস্তবায়ন করলেন বুঝতেই পারছেন আপনারা। সর্বশেষ মায়ের একটা খেলো জামাতের হাতে, এমন চপেটাঘাত খেলো পীর সাহেব এখন এই চপেটাঘাত খাওয়ার পরে না পারছে এদিকে তাকাতে, না পারছে এদিকে তাকাতে, কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছে। যেটা কি হলো তাহলে ঘটনাটা একটু খুলেই বলি আসুন। আপনারা জানেন যে জামাতের পক্ষ থেকে এই গতকাল ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের তিনি সাংবাদিকদের কাছে বললেন এক প্রশ্নের জবাবে যে বরিশাল 5 আসনে যেখানে মুফতি ফয়জুল করিম নির্বাচন করছেন যে আসন থেকে, এই আসনে আমরা কোনো প্রার্থী দেব না, জামাত কোনো প্রার্থী সেখানে দেবে না, মানে তার প্রার্থী প্রত্যাহার করে নেবে। জামাতের প্রার্থী কিন্তু সেখানে আছে, কিন্তু তাকে প্রত্যাহার করে নেবে। এটা কোনোদিন কোনো রাজনৈতিক মহলে এটা দেখেছেন আপনারা? আমি দেখি নাই। আমি 1991 সালের থেকে রাজনীতি দেখে আসছি বা ভোট কেন্দ্রে এই ভোট সংক্রান্ত বিষয়ে আমি জড়িত। আমি দেখি নাই কোন রাজনৈতিক দলের অন্য একটি প্রতিপক্ষ যে কিনা প্রতি মুহূর্তে জামাতকে মুনাফেক, বেঈমান, কাফের, মুরতাদ, মওদুদিবাদ এগুলো ছাড়া কথা বলে না। সেই জামাতের নেতারা তাদের দেয়া একজন নিশ্চিত বিজয়ের একটা আসন, বরিশালে কিন্তু জামাতের খুব ভালো অবস্থান ওই বরিশাল 5 আসনে। আমি ওখানে আমার অনেক বন্ধু বান্ধব আছে, তাদের সাথে কথা বলেছি, তারা আমাকে এই কথা বলেছে যেখানে বরিশাল 5 আসন জামাত জয়লাভ করবে। তাহলে চরমোনাইয়ের পীর সাহেব
ওই আসনে দাঁড়ানোর কারণে তিনি জোট থেকে চলে গেছেন, জামাতকে মুনাফেক বলে চলে গেছেন। সেইখানে জামাত ইসলাম ঘোষণা দিলেন যে তারা চরমনাইয়ের পীর সাহেবের সম্মানের খাতিরে, তার সম্মান করার জন্য, তার ইজ্জত করার জন্য ওই আসন থেকে জামাতের প্রার্থী প্রত্যাহার করে নেবে। এটাকেই বলে রাজনীতি। হ্যাঁ, এখানে অবশ্য একটা ব্যাপার আছে। আর এই বিষয়টা কখন বললেন দেখুন, এই যে এই ক্লিপটি একটু দেখি আসুন আমরা, কি এখানে আছে। এর চেয়ে বড় মুনাফিক এবং ধোঁকাবাজ কোনটা দুনিয়াতে থাকতে পারে? জামাত সে তো আসলে শরিয়া বাস্তবায়ন কেন করবে? সে তো নিজেই শরিয়া অনুযায়ী চলে না। তার লিডাররা অহরহ বিপন্ন মহিলাদের সাথে সব জায়গায় খোলামেলা। আশ্চর্য বিষয়, যে ব্যক্তি নিজেই শরিয়াত মানে না, সে শরিয়াত বাস্তবায়ন করতে পারে না। আমাদের সাথে 11 দলই ছিল, ইসলামী আন্দোলন ছিল। এই ঐক্য গঠনের ক্ষেত্রে ইসলামী আন্দোলনের অনেক ভূমিকা ছিল। আমরা তাদের সেই ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। আমরা নির্বাচনে তাদের সফলতা কামনা করি। আমরা ইসলামী আন্দোলনের সম্মানে তাদের যিনি নায়েবে আমির আছেন, তার আসনে আমরা কোনো ক্যান্ডিডেট না দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি। তাহলে এখানে আমরা কি দেখলাম? চরমোনাই যে সময় জামাতের উদ্দেশ্যে পাথর ছুঁড়ে মারছে, ঘৃণা ছুঁড়ে মারছে, ঠিক তার জবাবে জামাত ইসলাম সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ফুল ছুঁড়ে দিলেন। তাকে ফুলের সুবাস তার দিকে ছিটিয়ে দিলেন যে তোমরা আমাদেরকে ঘৃণা করলেও আমরা তোমাদেরকে ভালোবাসি। এখানে চরমোনাইয়ের পীর সাহেব এই জায়গায় কোন রাজনৈতিক ঘোরপেঁচের ভিতরে আবদ্ধ হয়ে গেল সেই বিষয়টি আমি আসছি। তার আগে আরো একটি ভিডিও আমরা দেখব, যেখানে বিএনপি নেতা এনি শহীদুদ্দিন এনি তিনি চরমোনাই পীর সাহেবকে গালমন্দ করছেন, চরমভাবে গালিগালাজ করছেন, ভণ্ড বলছেন। চরমোনাই পীর সাহেব সেই বিএনপির দিকেই ঝুঁকছে, অথচ দেখুন যখন এই এনি গালমন্দ করলেন তখন জামাতের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার তিনি দেখুন কিভাবে তার প্রতিবাদ করেছে। ভিডিওটি দেখুন একটু। চরমোনাই পীর বলে পীর নয় ভণ্ড, পীর নয় ভণ্ড। চরমোনাই পীর সাহেবের মতো একজন আল্লাহর ওলি নেক মানুষের বিরুদ্ধে কোন রাজনৈতিক দল গণমাধ্যমে যে কথা বলছেন আমরা তার ধিক্কার জানাই, নিন্দা জানাই। এটা তার বিরুদ্ধে বক্তব্য নয়, ইসলামী মূল্যবোধের প্রতীক যিনি, তার বিরুদ্ধে কথা বলার অর্থ হলো ইসলামী সমাজ, রাষ্ট্র, ঐতিহ্য এবং আদর্শের বিরুদ্ধে কথা বলা। আপনারা তো নিজেই দেখলেন জামাত ইসলাম তাদের জন্য কি করলো আর তারা জামাত ইসলামের জন্য কি করছে। এখনো পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় চরমোনাইয়ের যে সমস্ত মুরিদরা আছে জামাতকে হেন কোনো গালমন্দ নাই, যা করছে না। অথচ আমরা জামাত আমিরকে কি দেখলাম, যখন পীর সাহেব জোট ছাড়ার ঘোষণা দিলেন তারপরেই জামাত আমির সমস্ত নেতাকর্মীদেরকে উদ্দেশ্য করে বললেন যে অনেককেই দেখছি আমাদের সাপোর্টার, আমাদেরকে ভালোবাসেন, তারা আমাদেরকে ভালোবাসার কারণে একটি ইসলামিক রাজনৈতিক দলকে আপনারা গালমন্দ করছেন। দয়া করে আপনারা তাদেরকে গালমন্দ করবেন না যদি আপনারা আমাদের ভালোবেসে থাকেন, কারণ তারা আমাদের ভাই। দেখুন জামাতের আমির তার স্ট্যাটাস। তাহলে এটি এই যে রাজনীতি, এই রাজনীতি কি আমরা স্বাধীনতার পরে দেখেছি বাংলাদেশে? জামাত ইসলাম চাচ্ছে এখানে একটা কল্যাণমুখী রাজনীতির প্রবর্তন করতে। গোটা রাজনীতি পরিবর্তন হয়ে যাবে। এখানে আর ওই চাঁদাবাজির রাজনীতি থাকবে না, এখানে আর ওই বংশানুক্রমিক রাজনীতি থাকবে না, এখানে টেন্ডারবাজির রাজনীতি থাকবে না, এখানে পেশি শক্তির রাজনীতি থাকবে না। এখানে রাজনীতি মানুষ যেন রাজনীতি করে, কোনো মানুষের জায়গা যেন রাজনীতিতে না হয়, সেই দিকে নিয়ে যেতে চাচ্ছেন জামাত আমির। এইবার চলুন আমরা চরমোনাইয়ের পীর সাহেবকে জামাত কিভাবে একটা ঘোড়া টেপের ভিতরে ফেলে দিলেন এবং চরমোনাই পীর সাহেব এখন কি করবে, এখান থেকে কিভাবে উদ্ধার হবে, চলুন ওই বিষয়ে একটু আলাপ করি। এখন এই যে জামাত ইসলাম প্রার্থী প্রত্যাহার করে নিলেন ওইখান থেকে, বরিশাল থেকে, তো এতে কি চরমোনাই পীর সাহেবের কি এখানে কোনো দায়বোধ বেড়ে গেল না? এইখানে জামাত ইসলাম তাকে দুইটি বার্তা দিয়েছে পরিষ্কারভাবে। প্রথম বার্তাটি হচ্ছে এই যে আমি তোমার জন্য ছাড় দিলাম, তুমি আমাকে যেভাবে গালমন্দ করেছো, তুমি আমাকে যেভাবে দোষারোপ করছো, তুমি আমাকে যেভাবে বাইরে ছুঁড়ে ফেলে দিতে চাচ্ছ, আসলে সেটা তুমি ভুল করছো। তোমার কারণে জোট ভেঙে যাচ্ছে, আমার কারণে নয়। আমি সেটি প্রমাণ করে দেখিয়ে দিলাম, তুমি কোনো প্রমাণ দিতে ব্যর্থ হয়েছো। সুতরাং তুমি যে জোট থেকে বের হয়ে গিয়েছো এর দায় দায়িত্ব সম্পূর্ণ তোমার। তোমার ভিতরে অহংকার আছে, গর্ব আছে, হিংসা আছে। আমার ভিতরে কোনো গর্ব নাই, অহংকার নাই, হিংসা নাই। আমি তোমার কাছে সরল মনে আন্তরিকতার সাথে এগিয়ে গিয়েছিলাম। তুমি নেতৃত্বের লোভে, তুমি কর্তৃত্বের লোভে তুমি আমাকে দূরে সরিয়ে দিয়েছো। তুমি দূরে সরিয়ে দিলেও আমি তোমাকে ভুলে যাই নাই। এই যে আমি তোমার জন্য আমার ভালোবাসার পাত্র রেডি করে রেখেছি, প্রস্তুত করে রেখেছি, এই নাও আমার ভালোবাসার নাজরানা। তাহলে এখানে তিনি ঋণে আবদ্ধ হয়ে গেলেন। চরমোনাই পীর সাহেব এখানে তো ওই যে আটকে গেলেন, কোনো কথা বলতে পারবেন না। এরপরে ওই আসনটায় যদি চরমোনাই পীর সাহেব যদি জয়লাভ করে ওইখান থেকে জামাত প্রার্থী প্রত্যাহার করে নেবার পরে, তাহলে উনি ওনার দায়িত্ব হবে, উনি কি আর অন্য জায়গায় যেতে পারবেন? বিএনপির সাথে যেতে পারবেন? সারা দেশেই একটা আসনই পাবে আমরা এখন ধারণা করছি, অন্য কোথাও আসন আর পেত না। এখন জামাত ওখান থেকে প্রার্থী প্রত্যাহার করার কারণে একটা আসন চরমোনাই পাবে, ওই আসনটা। তাহলে আসন পাওয়ার পরে তখন কিন্তু তোমাকে জামাতের কাছে আসতেই হবে। জামাতের কাছে না এসে আর তখন তোমার কোনো উপায় থাকবে না। এই যে ঘেরাটোপের ভিতরে তুমি ভাই পড়ে গেলে, এইটা তোমার রাজনৈতিক অবিচক্ষণতার কারণে, তোমার রাজনৈতিক অদূরদর্শিতার কারণে তুমি জামাতের কাছে এরকম একটি মার খেলে। সুতরাং ভবিষ্যতে
কোন ধরনের রাজনীতি তোমাকে করতে হবে জামাত ইসলাম কিন্তু পরিষ্কার একটা বার্তা তোমাকে দিয়ে দিয়েছে। সিদ্ধান্ত চরমোনাই পীর সাহেবের। জামাত চরমোনাই এক বিরল সমঝোতা দৃশ্যমান রাজনীতিতে। কিছুটা নাটকীয়তা বটে, তবে এই নাটকীয়তা পর্দার অন্তরালে নাটকীয়তা। এই ঘটনা, এই সমীকরণ জনগণকে বুঝতে দেওয়া হচ্ছে না, জনগণকে অনেকটা অন্ধকারে রাখা হচ্ছে। এই সমীকরণ বা এই ঘটনার হাকিকত বের করতে পারা এটা একটা মারেফাতি বিষয়ের মতো। পীর মুরিদির মধ্যে বা এই সুফিবাদের মধ্যে মারেফাত চর্চা করা হয়। মারেফাত, হাকিকাত, শরিয়াত, তরিকত, তরিকতের সাথে মারেফাতের সম্পর্ক। এবং এই তরিকতের মধ্যে অনেক রাস্তা আছে, বিভিন্ন হাল আছে, বিভিন্ন মাকাম আছে, মাকামে মাহমুদ, মাকামে লাসুদ, মাকামে নাসুদ, ফানাফিল্লা, বাকাবিল্লা, অনেক কিছু আছে। এর মানে এই পীর মুরিদের মধ্যে কিন্তু প্রচুর মারেফাত চর্চা আছে। কেউ মারেফাত হাসিল করতে পারলে এবং মারেফাতের সর্বোচ্চ স্টেজ ফানাফিল্লা, বাকাবিল্লা হতে পারলে তার শরীয়ত লাগে না, এরকম কথাও আছে। এখন চরমোনাই জামাত যে খেলা চলছে, এটা উদ্ঘাটন করতে আপনার মারেফাত হাসিল করা লাগবে। সাদা চোখে এটা বোঝা যায় না যে খেলা কোন লেভেলে বলছে। চরমোনাই জামাত যে দূরত্ব দেখছেন, এটা কি আসলে বিএনপিকে বোকা বানানোর জন্য? চরমোনাই জামাত যে শত্রুতা, এটা কি আসলেই শত্রুতা না কোনো নাটক, না এটা পরিকল্পিত? এটাও বোঝাপড়া দায়। কারণ দুইটা বিষয় দেখেন, চরমোনাই জামাত প্রকাশ্যে দৃশ্যমানভাবে যে সম্পর্ক, তাতে চরমোনাইয়ের সেকেন্ড পীরের সম্মানে জামাত বরিশাল 6 আসন থেকে তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নিবে, এটা বিরল, এটা স্বাভাবিক কোনো হিসাব নিকাশে মেলে না। বলা হচ্ছে তার সম্মানে, এটা ফালতু কথা। কিসের সম্মানে? নির্বাচনী রাজনীতি আবার সম্মানটা কিসের? আপনি জোট হলে জোটের একটা এগ্রিমেন্ট অনুযায়ী প্রার্থী দেওয়া না দেওয়া থাকে, কিন্তু জোট নাই, সেখানে আবার সম্মানে আমরা প্রার্থী দেব না, এটা রাজনীতির ব্যাকরণ অনুযায়ী বললে ফাজলামি ছাড়া কিছু না। এটা কোনো রাজনীতি না। সম্মানে খালেদা জিয়ার আসনে আপনি খালেদা জিয়ার চেয়ে বেশি সম্মান করেন? খালেদা জিয়ার আসনে জামাত প্রার্থী দেয়নি? অতীতে জামাতের এর চাইতে ঘনিষ্ঠ লোকের বিরুদ্ধে প্রার্থী দেয়নি? দিয়েছে। এটা কোনো কথা না। নির্বাচনী রাজনীতিতে যে জামাত ক্ষমতার দ্বার প্রান্তে, তারা জামাত জোটের বাইরে যাদের বাহ্যিক আচার আচরণ দেখলে মনে হয় তারা জামাতকে পারলে নিষিদ্ধ করে ফেলে, সেই চরমোনাইকে ছাড় দিবে, এটা রাজনীতির ব্যাকরণের হিসেবে আবারও বলছি একদম অ্যাবসার্ড, অযৌক্তিক। এটার কোনো সায়েন্স নেই। এটা কেন তাহলে? এই জন্যই নানান ব্যাখ্যার মধ্যে এটা একটা ব্যাখ্যা হতে পারে যে আসলে জামাত চরমোনাই একটা সমঝোতা চলছে, বা সমঝোতা আগেই ছিল, ওইটাই চলছে। বিএনপিকে ঘোল খাওয়াচ্ছে, বিএনপিকে বোকা বানাচ্ছে, যে বিএনপি জামাত চরমোনাই সহ বিরাট জোট দেখে বিএনপি নির্বাচনই না আসে। কারণ ছাত্র সংসদ নির্বাচনগুলোতে তো ওরা মাঝপথে পালানোর চেষ্টা করছে, বানচাল করার চেষ্টা করছে। আর জামাত চরমোনাই এক দেখলে কিনা ভয়ে বলবে যে খেলবো না। এখন জামাত চরমোনাই শত্রুতা দেখে একটু সাহস বাড়তে পারে, তো এই এরা আসুক নির্বাচনে, তারপরে ভোটে বা ভোটের কয়েকদিন আগে সিস্টেমে খেলা দেখিয়ে দিব, এটাও হতে পারে, বলা যায় না। নইলে এইভাবে যে এই সার দেওয়ার খেলা চলছে, নাটকীয়তা চলছে, মানে এটা পরস্পর প্রতিদ্বন্দ্বী, পরস্পর বিরোধী দুইটা দলের ক্ষেত্রে হতে পারে না, দুইটা জোটের ক্ষেত্রে হতে পারে না। শুধু কি জামাত চরমোনাইকে সার দেওয়ার ঘোষণা দিয়েছে? না, জামাত ঘোষণা দেওয়ার পর একদিন পর, দিন যত যাবে এরকম নাটকীয়তা হয়তো আমরা আরো দেখবো। নতুন ঘোষণা চরমোনাই, মামুনুল হকের 2 আসন থেকে প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা চরমোনাই। এর মানে মামুনুল হক বাগেরহাটের এবং ঢাকার একটা আসন থেকে নির্বাচন করছে, আপনারা জানেন, 2 আসন থেকে। সেখানে 2 আসনে তারা প্রার্থী দিবে না। এর মানে চরমোনাইয়ের প্রার্থী সম্ভবত ছিল 268, এখন 266 হয়ে যাবে। এরপরে এরকম আরো বিভিন্ন জায়গায় এরকম হতে পারে। দেখেন, একটা বিষয় হচ্ছে যে একদম শেষ মুহূর্তে 20 তারিখ পর্যন্ত তো এরকম কিছু খেলা চলতে পারে, লোকাল জেলা পর্যায়ে সমঝোতা, নানান কিছু হতে পারে, সম্ভব না, হওয়া উচিত আমি মনে করি। এখন হোক বা না হোক, পর্দার অন্তরের খেলা চলুক বা না করুক, আমি বলছি বগুড়া সহ যেসব জায়গায় চরমোনাই এবং জামাতের মধ্যে চমৎকার সম্পর্ক, আপনারা পারলে আসন ভিত্তিক বা জেলা ভিত্তিক সমঝোতা করে ফেলেন, লাভ হবে। যেমন বগুড়ায় নূর মোহাম্মদ আবু তাহেরের সাথে চরমোনাইয়ের অত্যন্ত মধুর সম্পর্ক অনেক আগে থেকে। যখন জামাত চরমোনাইয়ের সম্পর্ক সাপ এবং বেজি, তখনও নূর মোহাম্মদ আবু তাহেরকে গুনাহার ইউনিয়ন চরমোনাই আনুষ্ঠানিকভাবে তাদের অফিসিয়াল প্যাডে বিবৃতি দিয়ে সমর্থন জানিয়েছে। তখনকার সময় এটা ছিল অসম্ভব ঘটনা, সেটা কিন্তু করেছে। অতএব এখন আসন ভিত্তিক সমঝোতা বা বিভিন্ন কিছু হতে পারে, যে বিভিন্ন আসনে ঠিক আছে, 20 তারিখের পরও হতে পারে যে আমি প্রার্থীটা কাগজে কলমে ব্যালট ছাপানো হোক বা যাও, বলে দিবে যে আমরা জামাতকে সমর্থন দিলাম, বা আমরা ওই জায়গায় চরমোনাইকে সমর্থন দিলাম। জামাতের লোকজন, ভাই আমার প্রার্থী থাকলেও আপনারা মুখে ভোট দেবেন, আমার থাকবে, এভাবে হতে পারে। কত লেভেলের যে সমঝোতা হতে পারে, ভিন্ন উপায়, ভিন্ন রূপে সমঝোতা হতে পারে, এরকম চেষ্টা করতে পারে, উভয়ের জন্য ভালো। নইলে চরমোনাই কিন্তু দেখেন, এটা কিন্তু কিছুটা হিসাবে মিলে অ্যানালজিতে। কারণ চরমোনাই যদি আগামী সংসদে একজনও প্রতিনিধি না পাঠাতে পারে, তাহলে তাদের রাজনৈতিক গুরুত্ব থাকে না। পীর হিসাবে ওটা ভিন্ন কথা। আর তারা যেটা বলে ওটা ফালতু কথা, যে আমরা ক্ষমতার জন্য রাজনীতি করি না। রাজনীতি মানেই ক্ষমতার জন্য। মানে আপনি যদি বক্তব্য দেওয়ার সময় বলেন যে আমি কোনো বক্তৃতা দিতে চাই না, এটা কি ফালতু মনে না? আরে ভাই, আপনি তো বক্তৃতা দিচ্ছেন। অনেক হুজুর জুমার খুতবার সময় বলে যে আমি জুমার খুতবার আগে দুই একটা কথা বলতে চাই। আরে ভাই, জুমার খুতবার আগে যে 2-1 কথা বলেন, ওটাও তো খুতবা, কথাই তো খুতবা, বক্তব্যই তো খুতবা। আপনি বক্তব্য দিয়ে বলছেন যে কথা বলবো না, আপনি গালি দিচ্ছেন, বলছেন যে গালি দিব না। আমি গালি দিতে চাই না, এই কথা বলে গালি একটা দিয়ে দিলেন। এইসব কথা যেরকম উদ্ভট, ক্ষমতার জন্য রাজনীতি করেন, এই কথা এরকম উদ্ভট। রাজনীতি মানেই ক্ষমতার জন্য, নির্বাচন করেন মানে জেতার জন্য, আর জিতে আপনি ক্ষমতায় যাবেন। আমরা ক্ষমতার জন্য রাজনীতি করি না, ইসলাম প্রতিষ্ঠার জন্য। এর চাইতে ফালতু অপদার্থমূলক কোনো কথা হতে পারে না। আপনি নির্বাচন করছেন মানে আপনি ক্ষমতার জন্য রাজনীতি করেন, আর ক্ষমতাটা অর্জন করতে চানই ইসলামের জন্য, ঠিক আছে।
আর আমরা ক্ষমতার জন্য ইসলামের বৃহত্তর সাথে ইসলাম কায়েমের জন্য রাজনীতি করি, তাহলে আপনি নির্বাচন করেন কেন ভাই, ক্ষমতা যদি মুখ্য না হয়? যাই হোক, এখানে চরমনাইয়ের সংসদে যাওয়া জরুরি। তো সংসদে যেতে তারা নানান সমঝোতা নানান উপায় করতে পারে। আবার জামাতের জন্য চরমনাইকেও জরুরি। তো সব মিলে এরকম জেলাভিত্তিক সমঝোতা বা ব্যক্তিকেন্দ্রিক সমঝোতা অনেক কিছুই দৃশ্যমান দেখতে পারেন। বিষয়টা এরকমই মনে হচ্ছে। জামাতও ছাড় দেওয়ার ঘোষণা দিচ্ছে, তারাও দিচ্ছে, এরপরে দেখবেন যে ঘুরে ফিরে কিনা 30-40 আসন এরকম হয়ে যায়। অসম্ভব নয়, চেষ্টা করে দেখতে পারেন। আমার কাছে মনে হয় যে কিছুটা হলে এরকম সন্দেহ হচ্ছে। মামুনুল হকের 2 আসন থেকে প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা ইসলামী আন্দোলনের, অথচ মামুনুল হক বা জামাত জোটের বিরুদ্ধে যে অভিযোগ করেছে চরমোনাই, তাতে তাদের সমর্থন দেওয়ার কোনো যুক্তি নেই। কারণ শরিয়া থেকে জামাত জোট বের হয়ে গেছে, বিচ্যুত হয়েছে, শরিয়া আইন কায়েমের স্বপ্ন তাদের এই জোটের নাই, এই কারণে বের হয়ে গেছে। তাহলে এই জোটের প্রার্থীকে আপনারা সমর্থন দিবেন কেন? এই সমর্থন দেওয়ার মধ্য দিয়ে চরমোনাইয়ের একটা নৈতিক প্রশ্ন এখানে উঠে এসেছে যে তারা যেটা অভিযোগ করছে জামাত জোটের বিরুদ্ধে, অভিযোগ ঠিক না। অভিযোগ ঠিক থাকলে এখানে আপনি সমর্থন দিতে পারেন না। তাহলে মনে হচ্ছে যে আসলে পর্দার অন্তরালে একটা চমৎকার খেলা চলছে।